ঠিক এক সপ্তাহ আগে এই শুক্রবারে চলে যাই 27শে জুন, ঘড়ির কাঁটায় যখন দুপুর 2টো, তখন রাজ্য জুড়ে শোরগোল। সিএন নিউজ রুমে আপনাদের স্বাগত, সঙ্গে আমি অভিক বসু। আজ 4 জুলাই শুক্রবার, আর গত শুক্রে শুরু হয়েছিল যে ঘটনা, শোরগোল পড়ে গিয়েছিল গোটা বাংলায়। কসবা কাণ্ড। সাউথ ক্যালকাটা ল কলেজে এক আইনের ছাত্রীকে গণধর্ষণের শিকার হতে হয় বলে অভিযোগ ওঠে। তোলপাড় হয়ে যায় গোটা বাংলা। ছিল দিন রথযাত্রার, কিন্তু এই ঘটনা গোটা বাংলা জুড়ে এক অন্য মাত্রায় চলে যায়। তার কারণ একের পর এক ঘটনা। সেই 2012 পার্ক স্ট্রিট কাণ্ড, হাঁসখালি থেকে শুরু করে রায়গঞ্জ, কামদুনি, বিভিন্ন জায়গায় কুলতলি, একের পর এক ধর্ষণ, নাবালিকা, কিশোরী, গণধর্ষণ, গৃহবধূ, নানা ঘটনার পর এবার আইনের ছাত্রী গণধর্ষণের শিকার। 2024-এর 9ই অগস্ট যখন আরজিকর কাণ্ড, তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা, অভিযোগ সামনে আসার পর তোলপাড় গোটা বাংলা। বিচারের দাবিতে পথে নামলেন সবাই। তখন বছর ঘুরল না, 10 মাসে আরও এক ঘটনা শহর কলকাতা তিলোত্তমার বুকে। সেখানে দাঁড়িয়ে কসবা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মূল মনোজিৎ মিশ্র, তার সঙ্গে আরও 3 জন, মোট 4 জন গ্রেফতার। কিন্তু এই যে মনোজিৎ মিশ্র, যে কসবা ল কলেজের অস্থায়ী কর্মী, যে প্রাক্তন ছাত্র, তার নিয়োগ, তার কাজ, তার দাপট, সেখান থেকে আজ প্রথমেই আপনাদের জানাই যে মনোজিৎ মিশ্রের নিয়োগ নিয়ে নানা প্রশ্ন বিতর্ক তো ছিলই, আর এবার বেশ কিছু নথি যা চাঞ্চল্য তৈরি করেছে। নিয়োগ সংক্রান্ত নথির দিকে নজর গোয়েন্দা বিভাগের। তার কারণ অস্থায়ী কর্মী হিসেবে মনোজিৎ মিশ্র কসবা ল কলেজে, সাউথ ক্যালকাটা ল কলেজে কাজ করত। 1.5 মাস 45 দিন অন্তর পুনর্নবীকরণ হতো এই অস্থায়ী কাজের। কিন্তু কার মদতে, কিভাবে দাপট তৈরি হয়েছিল মনোজিতের, তার নিয়োগের ক্ষেত্রে কার ভূমিকা ছিল, সব মিলিয়ে যখন নজর আজ নিউজ রুমে আপনাদের জানাবো। একদিকে যখন ঘটনার 7 দিনের মাথায় পুনর্নির্মাণ, তার কারণ ঘটনা ঘটেছে 25শে জুন, সামনে এসেছে অভিযোগ 26শে জুনের পর, গ্রেফতারির পর 27 তারিখ গোটা বাংলা জুড়ে গত শুক্রবার শোরগোল পড়েছিল। আর আজ 7 দিনের মাথায় ঘটনার পুনর্নির্মাণ হয়েছে, সেদিকে নজর থাকবে। তবে তার আগে এই মনোজিৎ মিশ্র, তার নিয়োগ সংক্রান্ত বিভিন্ন নথি গোয়েন্দাদের নজরে। কিভাবে চাকরি হলো মনোজিৎ মিশ্রের, কসবা ল কলেজের প্রাক্তন পড়ুয়া, সেখান থেকে কলেজে প্রবেশ, অস্থায়ী কর্মী হিসেবে দাপট, এখনো পর্যন্ত গোয়েন্দাদের নজরে কি কি, সব মিলিয়ে ধারাবাহিকভাবে নজর রেখেছেন অভিরূপা সাহা। রয়েছেন সরাসরি অভিরূপা। দেখো অভিক, তোমাকে জানাবো ইতিমধ্যেই মনোজিৎ মিশ্রের যে তার যে নিয়োগ হয়েছিল, অর্থাৎ এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এবার নজর দিতে চাইছেন কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা। যেটা জানতে পারা যাচ্ছে যে ইতিমধ্যেই সিট থেকে তদন্ত ভারের দায়িত্ব গ্রহণ করেছেন ডিডি, অর্থাৎ ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা। এবং এই মনোজিৎ মিশ্রের নিয়োগ কিভাবে হয়েছিল, তার রেজিস্টার খাতায় অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে স্যালারি স্লিপ, অর্থাৎ নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা জানতে চাইছেন। আমরা রয়েছি একেবারে সাউথ ক্যালকাটা যে ল কলেজ, সেই ল কলেজে আজ সকালবেলা প্রায় ভোরবেলা 4টের সময় মনোজিৎ, জয়ীব, প্রমিত এবং তার সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পৌঁছন তদন্তকারী আধিকারিকরা ঘটনার পুনর্নির্মাণের জন্য। এবার প্রায় 4 ঘন্টা ধরে চলে পুনর্নির্মাণ প্রক্রিয়া এবং আজকে পিনাকি বন্দ্যোপাধ্যায়কে আদালতে পেশ করা হবে। এবং এই নিয়োগ তথ্য, যেটা খুব গুরুত্বপূর্ণ তদন্তকারী আধিকারিকদের কাছে, যে কতদিন, কিভাবে, কারা নিয়োগ করেছিল, কাদের কাদের সঙ্গে যোগ ছিল মনোজিতের, মনোজিৎ কার রেফারেন্সে চাকরি পেয়েছিলেন, এই বিষয়গুলি জানবার বা বোঝার প্রয়োজনীয়তা রয়েছে। এবং সেই মর্মেই নিয়োগ সংক্রান্ত তথ্যের ওপরে এবার জোর দিতে চাইছেন লালবাজারের গোয়েন্দা আধিকারিকরা। ইতিমধ্যেই রেজিস্টার সংগ্রহ করা হয়েছে, স্যালারি স্লিপ সেটাও সংগ্রহ করা হয়েছে। এছাড়া আরও একাধিক যাবতীয় নথিপত্র ইতিমধ্যেই লালবাজারের আধিকারিকরা চেয়ে পাঠিয়েছেন কলেজ কর্তৃপক্ষের কাছে। তোমাকে জানিয়ে রাখবো, ভাইস প্রিন্সিপাল থেকে শুরু করে কলেজের অন্যান্য যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের একটা নির্দিষ্ট তালিকা বানানো হয়েছে। সেই তালিকার ওপর ভিত্তি করে পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে নিয়ে যাচ্ছেন। ফলে কসবা কাণ্ডের তদন্তের জাল গোটানোর চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। আমি এখান থেকে বোঝার চেষ্টা করব, বিভিন্ন কলেজে পরিচালন সমিতির সিদ্ধান্তে বহু অস্থায়ী কর্মী বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করা হয়। সেই অস্থায়ী কর্মীদের এই বারবারন্ত দাপটের নজির মনোজিৎ মিশ্র। মনোজিৎ সহ সাউথ ক্যালকাটা ল কলেজে কতজন অস্থায়ী কর্মী রয়েছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কি নিয়োগে, যেভাবে মনোজিৎকে নিয়োগ হয়েছে, বারবার রিনিউয়াল হয়েছে, পুনর্নবীকরণ হয়েছে, মাত্র 1.5 মাসের সময়সীমা, তারপর আবার অটোমেটিক্যালি এই মনোজিৎ মিশ্র মাসের পর মাস, বছরের পর বছর কাজ করছে। অন্যদের ক্ষেত্রেও কি একই নিয়ম, নাকি বাড়তি সুযোগ সুবিধা জেঠু, কাকু, দাদারা মনোজিৎকে পাইয়ে দিয়েছিল? কি মনে করছেন তদন্তকারীরা?
নিয়োগের ক্ষেত্রে কোনো রকম বেনিয়ম হয়েছিল কিনা সেটাই এই মুহূর্তে দেখবার বিষয় রয়েছে তদন্তকারী আধিকারিকদের। আর সেই মতো করেই কলেজের অন্যান্য অস্থায়ী কর্মী যারা রয়েছেন তাদেরও একটা লিস্ট বানানো হয়েছে। তবে সবার আগে মনোজিতের নিয়োগ সংক্রান্ত নথি এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা যাচাই করে দেখতে চাইছেন এবং সেই মর্মেই তোমাকে বললাম স্যালারি স্লিপ থেকে শুরু করে তার রেজিস্টার ডিটেলস সমস্ত কিছু এই মুহূর্তে লালবাজারের যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা চেয়ে পাঠিয়েছেন এবং সেই মর্মেই চলবে জিজ্ঞাসাবাদ এবং তার সঙ্গে সঙ্গে কলেজের অন্যান্য অস্থায়ী কর্মী যারা রয়েছেন তাদের নিয়োগের ক্ষেত্রেও সঠিক নিয়ম মানা হয়েছিল কিনা, বেনিয়মে কারোর চাকরি হয়েছিল কিনা, কার প্রভাব রয়েছে তাদের ওপরে, কার কার রেফারেন্স কাজ করেছে, এই সমস্ত পারিপার্শ্বিক দিক খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকেরা। অভিক, একেবারে অভিরূপা তুমি সঙ্গে থাকো। সব মিলিয়ে এই কসবা ল কলেজের ঘটনা, সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা, গত 7 দিনে যেভাবে দিকে দিকে নানা প্রশ্ন মানুষের এবং দিন গড়াচ্ছে, তদন্তের ক্ষেত্রে নতুন তথ্য আসছে, তদন্তে গোটা পরিস্থিতি গুটিয়ে একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। অভিরূপা সঙ্গে রয়েছেন, কিন্তু আমরা আপনাদের আরও একটা বিষয় শোনাবো। আমি পিসিআরকে সরাসরি বলবো, অনেক তাবর তাবর নেতা, মনোজিৎকে চিনি না, মনোজিৎ দলের কেউ নয়। মনোজিতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পর যখন এই প্রত্যুত্তর মিলেছিল, মনোজিৎ মিশ্র তার কি ভূমিকা ছিল একবার দেখাবো আপনাদের। বিভিন্ন গ্রুপে মনোজিৎ মিশ্র যে বার্তা, অডিও কল, কর্মসূচির বিষয়ে দলীয় নেতৃত্বের ভূমিকায় থাকলে যে যে কাজ হয়ে থাকে, মনোজিৎ লাগাতার কসবায় সাউথ কলকাতা ল কলেজের অস্থায়ী কর্মী, কিন্তু তাতে তার নয়, বিস্তার বিরাট কলেজের অভ্যন্তরে, কলেজের বাইরে। কিভাবে মনোজিতের অডিও কল বিভিন্ন গ্রুপে দেখুন। এক্সাম আর অনার্স কারোর জন্য ওয়েট করে থাকে না। পরীক্ষা প্রত্যেকবারই হবে। আপনারা যারা যেই সেশনে ঢুকেছেন সেই সেশন থেকে যেই সেশনে আপনার পড়াশোনা শেষ হয় সেই সেশনে আপনার পড়াশোনা শেষ হবে। তা বলে 5 বছর পড়াশোনা হবে না, 1 বছরেই 10খানা সেমিস্টার হবে এরকম নয়, আবার 2টো সেমিস্টার হবে এরকমও নয়। তা বলে কি যখন তখন যাতা পরীক্ষা হতে পারে দাদা? এটাও নয়। এই কোয়েশ্চেনগুলো অনেকে আমাকে করছিলেন, কিন্তু এই গ্রুপে বলা দরকার ছিল। আনুষঙ্গিক অনেক গ্রুপ দেখতে পাবেন, কিন্তু একটা কথা বলছি, কোন ইয়ার আপনাকে কিভাবে ইউজ করতে চাইছে সেটা আপনি বোঝা উচিত। আপনারা নিজেরা শক্তিশালী থাকুন, ভালো থাকুন। যারা মানে আপনাদের মিসগাইড করছে সেটা কিভাবে মিসগাইড করছে সেটা বুঝুন। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবেন, যদি আপনাদের কখনো কোনো দরকার পড়ে যাকে পাবেন তার সাথে থাকবেন। 10খানা গ্রুপে 10 জায়গায় থাকে 10 রকমের পলিসি নিয়ে কিন্তু এগোনোটা খুব ভুল হয়ে যাবে আপনাদের জন্য, সেটা যেই বলে থাকুক। আর আমরা কিন্তু সব তো জানতে পারছি, নাহলে এটা বলতে পারবো না। তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করে রাখবো যারা 10 জায়গায় গ্রুপ বানায়। শুনলেন মনোজিতের বার্তা, কলেজে ভর্তি, ক্লাস কেমনভাবে চলবে সব কিছু তার নিয়ন্ত্রণে। আর এখান থেকে দাঁড়িয়ে একের পর এক ঘটনা যখন সামনে আসছে, এখন তখন তদন্তে ঠিক কী ঘটেছিল সেই 25 তারিখ রাত, 25শে জুন বুধবার, 26 তারিখে ওই নির্যাতিতা অভিযোগ দায়ের করেছেন ঠিকই। 25শে জুনের রাতের বহু তথ্য ইতিমধ্যেই আপনাদের সামনে এসেছে। তার কারণ একের পর এক আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন। রাতে যখন শ্বাসকষ্ট হয়, পাশের ওষুধের দোকানে মেডিকেল স্টোরে গিয়ে সেই ইনহেলার নির্যাতিতার উপর দেওয়া হলো, হকি স্টিক দিয়ে আক্রমণ করা হয়েছিল, চাদর উদ্ধার হয়েছে, একের পর এক তথ্য। কিন্তু সেই দিন প্রকৃত কি ঘটেছিল, কে কখন ঢুকেছিলেন, কোথায় ছিলেন, কিভাবে নিরাপত্তারক্ষীর অবস্থান কে ছিল, ভিডিও রেকর্ডিং কে করেছিল, যে ভিডিও রেকর্ডিং ইতিমধ্যেই সামনে এসেছে, তথ্য এসেছে পুলিশের হাতে, কল ডিটেল পেয়েছেন তদন্তকারীরা। সেখানে দাঁড়িয়ে আজ ঘটনার পুনর্নির্মাণ হয়েছে, সেদিকে নজর রাখবো আমরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে বাম নেতা সৃজন ভট্টাচার্য রয়েছেন। সৃজন, বহু কলেজ, বিশ্ববিদ্যালয়, ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন, তার এক নজির থাকে বিভিন্ন ক্ষেত্রে, প্রগতিশীল ভাবনা, কিন্তু কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজ যে ঘটনা ঘটালো, আজ শুক্রবার দাঁড়িয়ে এই প্রশ্ন করছি, গত শুক্রবার সামনে এসেছিল। সৃজন, মনোজিতের দাপট প্রভাব অভ্যন্তরে অস্থায়ী কর্মী হিসেবে থাকা সত্ত্বেও যে ঘটনা ঘটেছে, এর পেছনে আদতে কি বাংলার বিভিন্ন প্রান্তে এমনই বহু মনোজিৎ লুকিয়ে রয়েছে? প্রত্যেকটা কলেজে এক বা একাধিক মনোজিৎ আছে। আমরা দীর্ঘদিন ধরে বলছি, এই তৃণমূল সরকার মনোনীত সদস্য হিসেবে গভর্নিং বডিতে বিভিন্ন ছাত্র নেতারা বসে আছে। এই ইউনিয়নের মধু ভান্ডারের মোহ ছাড়তে পারেনি এমন ছাত্র নেতা 8 বছর, 10 বছর, 12 বছর ধরে কলেজ চালিয়ে যাচ্ছে। যারা আরো বেশি দিন ধরে এই মাদ্রামো করছে তারা স্টাফ হয়ে ঢুকে গেছে। খুব রেয়ার কেসে
কেউ কেউ টিচার হয়ে ঢুকে পড়েছে, তারা সব বকলমে কলেজ চালায়। এরকম গাদা উচ্ছ মনোজিৎ একটা, এটা তো সামনে এলো। মনোজিতের যাদের যাদের সাথে ছবি আছে তারা প্রত্যেকে প্রায় এই দোষে দুষ্ট। তাহলে এদের সামগ্রিকভাবে কোর্ট গতকাল যা বলেছে ইউনিয়ন রুম গুলো বন্ধ করো। পরের কথাটা কোর্টকে আমরা আবেদন জানাবো যে ছাত্র সংসদ নির্বাচন আপনারা প্রেসার করুন। থার্ডলি বলবো যে এই যে ইউনিয়ন ছিল না কিন্তু ইউনিয়ন ফি নেওয়া হয়েছে বছরের পর বছর, এটা একটা বিরাট দুর্নীতি, এটা সামনে আসুক। এবং ফোর্থলি বলবো, যেটা গোয়েন্দারা জানতে চেয়েছেন যে এই ধরনের স্টাফ নিয়োগরা কি করে হচ্ছে, অনেক ক্ষেত্রেই মনোজিতের ক্ষেত্রেই এ আবার যে 2017 সালে ভর্তি হলো এই কলেজে একবার ছেড়ে চলে গিয়ে, সে ভর্তিটাও রহস্যজনক, ছাত্র হিসেবে ভর্তিটা। এই যা আপনি যত বার করবেন, যত কাদা বার করবেন, দেখবেন তৃণমূলের দুর্নীতির, তৃণমূলের অপকীর্তির কোনো শেষ নেই। প্রশ্ন হলো যে গোয়েন্দারা তো একটা অংশ হয় রাজ্য সরকার নয় কেন্দ্রীয় সরকারের হাতে। মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদী যদি নিজেদের মধ্যে সেট না করে নেন, যা করে আরজিকরটাকে হচ্ছে যে বিপদে ফেললেন, আন্দোলনটাকে দোষীদের শাস্তি দিলেন, সেই রকম যদি না করেন তাহলে এই ধরনের অসংখ্য অপরাধ বেরোবে। সৃজন, আমি এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করি, একজন ছাত্র নেতা হিসেবে আপনি বিভিন্ন কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, নানা ছাত্র আন্দোলন, নানা কর্মসূচির মধ্যে থেকেছেন। ধরে নি যদি এই জায়গায় বাম আমলে এমন ঘটনা ঘটেছে বা অতীতে নিশ্চিত বাম আমলে ছাত্র নেতাদের বিরুদ্ধে বহু কলেজে বিক্ষিপ্ত নির্দিষ্ট কোনো অভিযোগ এসেছে, দলের তরফ থেকে কি পদক্ষেপ করা হতো যা আজ হচ্ছে না? বাম আমলে ছাত্র নেতাদের ক্ষেত্রে সম্পর্কে এই ধরনের অভিযোগ আসেনি। আমার মনে আছে আমরা তখন ছোট, মিরানা আজাদ কলেজে একটা অভিযোগ এলো যে এসএফআই এর নাম করে কেউ কেউ টাকা নিয়ে ভর্তি করছে। এসএফআই কলকাতা জেলা কমিটি তাদেরকে অমারালি সাসপেন্ড করেছিল। আগে সাসপেনশন, তারপরে তদন্ত, যদি তুমি দোষী প্রমাণিত হও তাহলে তো হয়ে গেল, আর যদি নির্দোষ হও তাহলে তোমাকে ফেরত নেবো। কিন্তু আগে সাসপেনশন, কারণ একটা টাকা নিয়ে ভর্তি করার মতো ভয়ানক অভিযোগ এসেছে। এই ধরনের গন্ডগোল কোথাও কিচ্ছু ছিল না এসএফআই এর সময়, এরকমটা কেউ দাবি করে না। কিন্তু প্রথম কথা হচ্ছে যে এসএফআই সংগঠন হিসেবে সমাজ বিরোধীদেরকে ছাত্র বলে চালিয়ে তাদেরকে নিজের চেয়ারের পায়া হিসেবে দাঁড় করিয়ে এসএফআই চলতো না। কোথাও কিছু বিক্ষিপ্ত অনেকদিন ইউনিয়ন গুলো চালাতে চালাতে 5টা বাজে লোক ঢুকে গেছে, এ কোথাও হয়নি আমি বলতে পারি না। কিন্তু অ্যাপ্রোচ ওয়াজ যে আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেব না, সমাজ বিরোধীদের প্রশ্রয় দেব না। এবং যে কারণে এসএফআই এই বিপুল অংশের ছাত্র এত বছরের পর বছর এসএফআই এর সাথে থেকেছেন। এবং এখন দাঁড়িয়ে আপনি যদি পিছনে ফিরে তাকান, এসএফআই নেতাদের সম্পর্কে খুব অভিযোগ করার আপনি কিছু পাবেন না। হ্যাঁ সৃজন, একেবারে সৃজন, আপনার বক্তব্যের সূত্র ধরেই এসএফআই চলতো না, কিন্তু এসএফআই আজ যেভাবে চলছে, বিভিন্ন আন্দোলন করছে, তাতে কি ছাত্র ভোট কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্ষেত্রে তা নিশ্চিত করতে পারবে আন্দোলনের মারফত মনে করছেন? আমরা তো অনেকদিন ধরে লড়াই করছি, রাজভবন অভিযান, বিধানসভা অভিযান, শিক্ষামন্ত্রীর কাছে, বিধানসভার স্পিকারের কাছে, গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দাঁড়িয়ে যত রকম অপশন হয় সব আমরা ডিসকভার করার চেষ্টা করেছি। রাজ্য সরকার যে কলেজগুলোতে ভোট হবে সেই কলেজগুলোতে রাজ্য হারবে, তৃণমূল হারবে। আর যেখানে ভোট হবে না সেখানে নিজেদের মধ্যে মারামারি করে কলেজ ক্যাম্পাসের ভিতরে বকটুই ঘটবে। এই ভয় ছাত্র ভোট করাচ্ছে না। তো এটা ওদেরকে যে করুন, আমরা আন্দোলনের চাপ বাড়াবো, এই গোটা জুলাই মাস ধরে আন্দোলন বাড়বে। একেবারে আমাদের পরিস্থিতির দিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ। সৃজন ভট্টাচার্য ছাত্র নেতা, বাম ছাত্র নেতা ছিলেন, কিন্তু আজ মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে যে একের পর এক অভিযোগ উঠেছে তার পরিপ্রেক্ষিতে আজ তদন্তে গোয়েন্দাদের নজরে তার নিয়োগের পুনর্নবীকরণ একের পর এক। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য রয়েছেন। তৃণাঙ্কুর, স্বাগত। তৃণাঙ্কুর, আজ ঘটনার পুনর্নির্মাণ তো হলো এবং একই সঙ্গে আজ 7 দিন পারও হলো। গত শুক্রবার এই সময় এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। তৃণাঙ্কুর, এই 7 দিনের অভিজ্ঞতায় রাজ্য জুড়ে তৃণমূল ছাত্র পরিষদ যে এই পরিস্থিতি পুনরায় না হয় কি কি সংশোধন করতে পেরেছে সিদ্ধান্তে? দেখুন, প্রথম কথা হচ্ছে এর সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কোনো সম্পর্ক নেই, কারণ সে তৃণমূল ছাত্র পরিষদের কোনো পদাধিকার ছিল না। এবং 2022 সালের পরবর্তী পর্যায়ে যে কমিটি বেরোয় সেখানে সে ছিল না। এটা প্রথম দিনই আমি প্রেস করে প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তাই দয়া করে তৃণমূল ছাত্র পরিষদ কি পরিবর্তিত হলো বা না হলো এইটাকে প্রশ্ন করে আমার থেকে উত্তর নিয়ে এর সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদকে অ্যাটাচ করবেন। এটা কারোর পলিটিক্যাল ডাইরেকশন হতে পারে, কিন্তু এটা আমাদের স্ট্যান্ড পয়েন্ট। তাহলে তৃণমূল ছাত্র পরিষদ নয়, দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের দায়িত্বে মনোজিৎ ছিলেন, কিন্তু মনোজিৎ যে ঘটনা ঘটালেন একটা ছাত্রদের জায়গা, তৃণমূল কংগ্রেসের দায়িত্ব ছিল না, এই কথা আমি দায়িত্ব সহকারে বলতে পারি।
তাহলে আজকে এই 7 তৃণমূল দিনে কি কংগ্রেসের বুঝলেন ট্রিনাঙ্কুর? মনোজিৎকে প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্য, বর্তমানে সে কলেজের স্টাফ অবস্থায় ছিল বলে আমরা জানতে পেরেছি। দয়া করে তাকে এই প্রাক্তন কথাটাকে যদি অ্যাড করে বলেন আপনার উত্তর দিতে সুবিধা হয়, এবং পাশাপাশি প্র্যাকটিক্যালিটির উপর ভর করে যদি আপনারা এগোন আপনাদের ফুল শোয়ের মধ্যে, সেটাও সুবিধা হয়। ট্রিনাঙ্কুর একেবারে যে কথা বলছেন, প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য, প্রাক্তন শব্দটা ব্যবহার করতে হবে, যেমন আমরা প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ, প্রাক্তন মন্ত্রী বলি, ঠিক প্রাক্তন, কিন্তু তার মানে প্রাক্তন হলেই সে অন্য দলে গিয়েছে, অন্য কোনো সংগঠনের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়েছে এমনটাও নয়। ট্রিনাঙ্কুর ভট্টাচার্য প্রাক্তন মানে শুভেন্দু অধিকারী প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন, বা এরকম অনেক প্রাক্তন জন রয়েছে যারা আজকে তৃণমূল কংগ্রেসটা করে না, তাদের দায়ভার তৃণমূল। মনোজিৎ কি অন্য কিছু করছিলেন? মানে এমন খবর পাওয়া গেছে মনোজিৎ অন্য কোনো দল করছিলেন কিনা, মানে গত কয়েক মাসে? না, এই বক্তব্যটা আমি রাখিনি, আপনাকে আমার বক্তব্যটা দুটো ভাগে ব্যাখ্যা করি। আপনি অন্য একজনের নাম বললেন, তিনি অন্য দলে আছেন, তো তাই তার প্রাক্তন নয়, বর্তমান পরিচয় দিচ্ছি। মনোজিৎ মিশ্র তো অন্য কোনো দলে যাননি, তাহলে বলতাম। কিন্তু সে তৃণমূল কংগ্রেসটা করে না, তাদের বক্তব্যের দায়ভারটা তৃণমূল কংগ্রেস দেবে না। মানে তৃণমূল কংগ্রেস সবাই করতে পারে, কিন্তু তারা পোর্টফোলিও হোল্ডার নয়। আজকে কোটি কোটি মানুষ আছেন যারা কেউ অত্যন্ত প্রাসঙ্গিক যুক্তি ট্রিনাঙ্কুর, এখান থেকে আপনি খুব যুক্তি দিয়ে বলছেন, এখান থেকে আমিও একটু যুক্তি দিয়ে আপনার কথা শুনতে ভালো লাগছে বলে জানতে চাইছি, রাজ্য জুড়ে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি আর কোনো প্রাক্তন এমন তৃণমূল ছাত্র পরিষদের নেতা বা কর্মী এমন ঘটনা ঘটান, তাহলে সেক্ষেত্রে দায় ছাড়ার তো কোনো অবকাশ থাকবে না। এই প্রাক্তনদের জন্য কি ব্যবস্থা নেবেন? এই প্রাক্তনদের জন্য সবার আগে ব্যবস্থা নেবেন আমাদের পুলিশ প্রশাসন। আমি প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা এই ব্যবস্থা নিয়েছেন এবং তারা তাদের উপযুক্ত শাস্তি, আমিও আপিল করেছি এবং আমরাই একমাত্র আপিল করেছি তার শাস্তি হোক। বাকি রাজনৈতিক দল, বিরোধী দলদের কালরাজ করতে দেখা গেছে, কিন্তু তারা নিগৃহীতার পাশে একবারও দাঁড়াতে দেখা যায়নি, প্রথম কথা। এবং পরবর্তী পর্যায়ে আমরা সাংগঠনিক ভাবে নিশ্চিতভাবে নজর রাখার চেষ্টা করছি, যেখানে যদি কোনো ঘটনা যা বাংলা মায়ের মাথা নিচু করে দেয়, এমন ঘটনা যাতে বাংলায় না হয় সেটা দেখতে আমরা সদা উচিত। আপনারা নিশ্চিতভাবে জানেন যে তৃণমূল কংগ্রেস দল জিরো টলারেন্সে বিশ্বাসী এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সেফেস্ট সিটি হিসেবে বছরের পর বছর কেন্দ্রীয় সরকার রিপোর্ট থেকেই পাচ্ছে। তার মানে এটা প্রমাণ করে একেবারে আগামী দিনে যেন জিরো থাকে। তার কারণ খুব খারাপ লাগে ট্রিনাঙ্কুর, 2024 অগস্টে আরজিকর কাণ্ড বলতে হচ্ছে, 2025 জুনে বলতে হচ্ছে কসবা কাণ্ড, আর যেন কোনো কাণ্ডের কথা না বলতে। অনেক ধন্যবাদ। আজকে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি কোনো ঘটনাকে জাস্টিফাই করার চেষ্টা করছি না, কিন্তু আজকে এই ধরুন বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, আমি একটা পোস্ট করেছি, দেখবেন একটা দলিত গার্ল স্কুল পড়ুয়াকে রেপ করে গেলে পুলিশ কনস্টেবল। একেবারে সে রাজ্য সরকার প্রশাসন তারা দেখুক। আর আমি ট্রিনাঙ্কুর ভট্টাচার্য, এমন বাংলার প্রায় 10 কোটি মানুষ, তারা আমাদের বাংলাকে নিয়ে ভাববো, খুব স্বাভাবিক। ট্রিনাঙ্কুর ভট্টাচার্যকে অনেক ধন্যবাদ। অভিরূপা সাহাকে সঙ্গে রাখবো এবং একই সঙ্গে ঘটনায় আজ যেমন এই তথ্য সংগ্রহ করা চলছে, তার পুনর্নবীকরণ, তার নিয়োগ সংক্রান্ত বিষয়, আর 4 জনের এই 7 দিনের মাথায় ঘটনার পুনর্নির্মাণে আজ কাক ভরে গিয়েছেন কসবায়। ফিরে এলাম নিউজ রুমে এবং 170 ঘন্টা 24 ঘন্টায় একদিন, 7 দিন 168 ঘন্টা, আর ঘটনা সামনে এসেছিল গত 25 তারিখ শুক্রবার, তার 170 ঘন্টা অতিক্রান্ত, কিন্তু এখনো এই ঘটনায় মানুষের মধ্যে একটা তীব্র ক্ষোভ। তার কারণ কলেজের ভেতর আইনের ছাত্রীকে আজ আইনের দ্বারস্থ হতে হয়েছে, তার কারণ সে নির্যাতিতা গণধর্ষণের শিকার। আজ ঘটনা 7 দিনের মাথায় 4 অভিযুক্ত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায়, জৈব আহমেদ এবং পিনাকি বন্দ্যোপাধ্যায় গার্ড, তাদের নিয়ে গিয়ে কাক ভরে পুনর্নির্মাণ করা হলো। কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কার কি ভূমিকা ছিল, কার কোন অবস্থান ছিল, সবকিছু বোঝার চেষ্টা হয়েছে। আজ তদন্তকারীরা ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করে, প্রথম পর্যায়ে তাদের পুলিশ হেফাজত, দ্বিতীয়বার আবারও আদালতে পেশ, আবারও পুলিশ হেফাজত। কিন্তু ঘটনার যাবতীয় পুঙ্খানুপুঙ্খ তথ্য পেতে আজ কাক ভরে রিকনস্ট্রাকশন, পুনর্নির্মাণ এই ঘটনায় কসবা সাউথ কলকাতা ল কলেজে। আর এই ঘটনায় আরো বিস্তারিত জানাই আপনাদের। অভিরূপা সাহা নজর রেখেছেন সরাসরি, এখন রয়েছেন আমার সঙ্গে। অভিরূপা, দেখো, আজ সকালবেলা ভোরবেলা 4টের সময় মনোজিৎ, প্রমিত, জাইব এবং আরেকজন নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে করে নিয়ে সাউথ কলকাতা ল কলেজের যে গার্ড রুম এবং ইউনিয়ন রুম রয়েছে সেখানে তদন্তকারী আধিকারিকরা পৌঁছন। ঘটনার পুনর্নির্মাণ করা হয়। পুরো 4 ঘন্টা ধরে চলে এই পুনর্নির্মাণের প্রক্রিয়া।
ভোরবেলা 4টের সময় এসে পৌঁছন তারা, বেলা 8টা অবধি তারা ছিলেন, তারপরেই তদন্তকারী আধিকারিকরা বেরিয়ে যান। মূলত পুনর্নির্মাণের যে কারণ ছিল তা হলো ঠিক কোথায় নির্যাতনের ঘটনা ঘটেছিল, কোন কোন ঘরে নির্যাতনের ঘটনা ঘটানো হয় এবং নির্যাতনের সময় কারা কারা উপস্থিত ছিলেন, নিরাপত্তা রক্ষীদের ভূমিকা সেই সময় কি ছিল, অবস্থান তাদের কোথায় ছিল, কারা মোবাইলে ভিডিও রেকর্ড করেছিলেন এবং কারা ঘরের বাইরে ছিলেন। অর্থাৎ এর আগেও আমরা দেখেছিলাম ভিকটিমকে নিয়ে এসে তথ্য প্রমাণ সংগ্রহ এবং ঘটনার পুনর্নির্মাণ করেছিলেন তারা। এবার ভিকটিমের তথ্যের ওপর ভিত্তি করে যারা অভিযুক্তরা রয়েছেন তারা কতটা সত্যি কথা বলছেন সেগুলি মূলত মিলিয়ে দেখা আজকের এই পুনর্নির্মাণের প্রধান লক্ষ্য ছিল। আপাততভাবে পুনর্নির্মাণ সম্পন্ন হয়েছে। অভিযুক্ত পিনাকি বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যিনি নিরাপত্তা রক্ষী ছিলেন তাকে আজকে আদালতে পেশ করা হবে। বাকি অভিযুক্তদের আগামী 8ই জুলাই আদালতে পেশ করার নির্দেশ রয়েছে, যে এর আগে আমরা দেখেছিলাম 8ই জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ। ফলে খুব শীঘ্রই যেন এই গোটা কসবা কাণ্ডের তদন্তের জাল গোটানো যায় সে বিষয়ের দিকে বদ্ধপরিকর রয়েছেন কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকেরা। অভিক, ধন্যবাদ অভিরূপা সাহা, বিস্তারিত জানালেন। তদন্তের জাল গোটানো যত দ্রুত, আর আমরা এবার যেদিকে চোখ রাখবো যত দ্রুত সম্ভব শুনানি হোক কসবা কাণ্ডের। এই মর্মে এবার সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতে রেজিস্ট্রারকে চিঠি দিলেন আইনজীবী। সুপ্রিম কোর্টে রেজিস্ট্রারকে চিঠি, তার কারণ কসবা কাণ্ডে যত দ্রুত শুনানি হবে তত দ্রুত এই গোটায় বিচারে কারা দোষী চিহ্নিত হবে, কার কি ভূমিকা চিহ্নিত হবে। তাই কসবা ধর্ষণ কাণ্ডে দ্রুত শুনানির আবেদন। বিস্তারিত আবেদনে কি উল্লেখ জানাবেন দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত ফোনে রয়েছেন। ইন্দ্রাণী, যোগাযোগ করার চেষ্টা করছি আরও একবার। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে চিঠি দিয়েছেন এক আইনজীবী সত্যম সিং। কসবা কাণ্ডে সাউথ কলকাতা ল কলেজে গণধর্ষণের অভিযোগ, সেই ঘটনায় গ্রেফতার হয়েছে 4 জন, স্ক্যানারে অনেকে, তদন্তে পুলিশ, সব কিছু ঠিক আছে, কিন্তু তারপর তদন্ত দ্রুত শেষ হোক এই মর্মে এবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে, শীর্ষ আদালতের রেজিস্ট্রারকে চিঠি দিলেন আইনজীবী। তার কারণ এই ঘটনায় যত দ্রুত শুনানি হবে তত হয়তো চারিদিকে মানুষের যে দাবি, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে যে ঘটনা ঘটেছে, এর আগে স্বাস্থ্যক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় শাস্তি চাই, সাজা চাই দোষীদের। প্রতি মুহূর্তে আমাদের নজর থাকবে সব খবরের দিকে, চারদিকে নজর রাখতে হবে আমাদের। তার কারণ কসবা কাণ্ডে 7 দিন অতিক্রান্ত, কতদিনে গোটা পরিস্থিতি, দোষীদের চিহ্নিত করে শাস্তি আর ছবিটা স্পষ্ট হবে, নজর থাকবে। আর দিনভর আর কি কি খবর সামনে আসে তার জন্য আপনারা নজর রাখুন ক্যালকাটা নিউজে।